নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। কালী পূজার আমেজ যেতে না যেতে জল শহরে ছট পূজাকে ঘিরে সাজো রব। আগামী সোম এবং মঙ্গলবার ছট পূজাকে ঘিরে করোনা নদীতে তাদের পূজার নিয়ম নিষ্ঠা পালন করলো ছট ভক্তরা। তেমনি জলপাইগুড়ির বিভিন্ন ঘাটগুলিকেও সাজাতে ব্যস্ত ছট ভক্ত থেকে শুরু করে পুরো প্রশাসন। এবারে জলপাইগুড়ির বন্যা দুর্গতদের সাহায্যার্থে পাশে এগিয়ে এলো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির উদ্যোগে সেই ত্রাণ সামগ্রী বিলিয়ে দেওয়া হলো ধূপগুড়ির অসহায় বন্যা দুর্গত পরিবারগুলির হাতে। খড়িবাড়ি হাসপাতালে জাল জন্ম মৃত্যু শংসাপত্র কাণ্ডে গ্রেফতার হলো একজন এবং সাথে পলাতক মূল অভিযুক্ত তৃণমূল নেত্রীর ছেলে। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম এবং মৃত্যুর শংসাপত্র তৈরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম নবজিৎ গুহ নিয়োগী। জানা গেছে সে নকশালবাড়ি বিডিও অফিসে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত। সম্প্রতি ওই হাসপাতালে একাধিক জাল জন্ম এবং মৃত্যুর শংসাপত্র প্রস্তুতের অভিযোগ ওঠে। অভিযোগ ছিল হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা অনৈতিকভাবে পুরনো তারিখ ব্যবহার করে জাল শংসাপত্র দিচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে পার্থ সাহা এই কাজে সহযোগিতা করত নবজিৎকে। সূত্রের খবর, নবজিৎ পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা প্রায় 450টি জাল জন্ম এবং মৃত্যুর শংসাপত্র তৈরি করেছে। প্রতিটি শংসাপত্রের জন্য পার্থ সাহা নবজিৎকে কয়েক হাজার টাকা করে দিত বলে জানা গেছে। ওই নথিগুলি ব্যবহার করা হতো আধার কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন সরকারি কাগজপত্র তৈরিতে। পুলিশ সূত্রে জানা গেছে নবজিৎকে টানা 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। তবে এই জালিয়াতি চক্রের মূল অভিযুক্ত পার্থ সাহা, যিনি এক তৃণমূল নেত্রীর ছেলে, বর্তমানে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানিয়েছে। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল শংসাপত্রের ইয়েদের জন্য গ্রেফতার করেছে। ডিটেলসটা কি আছে? এটা ওই ডাটা অপারেটর যে ছিল, যে ওই পার্থ সাহা, তিনি ওই ডাটা অপারেটর ছিলেন। তিনি 450টা ডেথ ও বার্থ সার্টিফিকেট, ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন এবং ওনাকে সাহায্য করতেন এই নবজিৎ গুহ নিয়োগী। ইনি পার সার্টিফিকেটে 10,000 টাকা করে নিতেন এবং আজকে তাকে অ্যারেস্ট করে প্রোডাকশন করা হয়েছে এবং 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তো 4 দিনের রিমান্ড অ্যালাউ হয়েছে। পুলিশ কি করতো কাজ? এরা ওই ডুপ্লিকেট সমস্ত বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট বানাতে বিভিন্ন লোকের মাধ্যমে, আরও কিছু লোক এর সাথে ইনভলভ আছে। তো এইভাবে ডিস্ট্রিবিউট করতো এবং পার ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট 10,000 টাকা করে কালেকশন করতো। এই বার্থ সার্টিফিকেটগুলো কি ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড তৈরিতে ব্যবহার হতো? হ্যাঁ, নিশ্চয়ই অনেক কাজই ব্যবহার হতো। বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ছাড়া তো অনেক কিছুই হয় না। আপনার নাম? আমার নাম সুশান্ত নিয়োগী। জলপাইগুড়ির বন্যা দুর্গতদের পাশে অসম সরকার, ত্রাণ বিতরণে বিজেপি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো অসম সরকার এবং বিজেপি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারের পক্ষ থেকে পাঠানো ত্রাণ সামগ্রী এদিন পৌঁছে যায় জলপাইগুড়ির বন্যা কবলিত এলাকায়। ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদী সংলগ্ন অঞ্চলের দুর্গতদের হাতে সেই ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা বিজেপির নেতা কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু বন্যা দুর্গত অভিযোগ তুলেছিলেন যে সরকারের সাহায্য তাদের কাছে পৌঁছাচ্ছে না। যদিও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ত্রাণ বিলি করলেও সরকারের পর্যবেক্ষণের অভাব ছিল বলে অভিযোগ ওঠে। এমনকি ত্রাণ বিতরণে রাজনৈতিক পক্ষপাতিত্বের কথাও শোনা যায়। এই পরিস্থিতিতে অসম সরকারের কন্টেনার ভর্তি ত্রাণ পাঠায় জলপাইগুড়িতে। ধূপগুড়ি টাউন এবং গ্রামীণ বিজেপির উদ্যোগে শুক্রবার সেই ত্রাণ সামগ্রী দুর্গত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি নেতা, কর্মী এবং সমর্থকেরা। বিজেপি নেতাদের দাবি, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা দুর্গত মানুষের পাশে থাকব। তাদের পাশে দাঁড়ানো, হ্যাঁ, এখন যতটুকু পারি আমরা, এটা হচ্ছে আমাদের কর্তব্য। আমরা পার্টির থেকে তো আর আপনাদের দেখেন বাড়ির ঘর, এটা হলো সরকারের দায়িত্ব। সরকারের, কেন্দ্রীয় সরকার 1290 কোটি টাকা দিয়েছে এই বন্যার ত্রাণের বাড়ি ঘর হাবিজাবি তৈরি করার জন্য। কেন ওই সরকারি টাকা তো সরকারি মাধ্যমে আসবে, আমাদের হাতে তো আর দিবে না। এটা আমাদের পার্টির থেকে যতটুকু আমরা চেষ্টা করতেছি
লোকগুলোর পাশে যেয়ে দাঁড়ানো, হ্যাঁ এইটুকু আমাদের ক্ষুদ্র। না 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 এটা ঠিক আছে, কারণ ওখানে নিয়ে গেলে ঝগড়া লাগে। তো আজকে এখানে আপনাদের হাতে কি কি তুলে দেওয়া হলো ত্রাণের স্বরূপ? সঙ্গে মোদী সরকার অনেক কিছু তুলে দিয়েছে, আসাম সরকার। কি কি দিল? এখানে ডাল আছে, মুসুরি একটা কলি আছে, তারপরে চাল আছে, তারপরে কাপড় আছে, টাং আছে, অনেক জিনিস দিয়েছে। এই ত্রাণটা আপনাদের কতটা কাজে লাগবে? আমার এই টানটা অনেকটা কাজে লাগবে, বহুত অনেকটা কাজে লাগবে, বলা মুশকিল। একদম এখানে যাবতীয় দেখলাম যে সাবান থেকে শুরু করে কোলগেট ব্রাশ থেকে শুরু করে বাচ্চার দুধ থেকে শুরু করে চাল 1 বস্তা এবং বিভিন্ন রকমের ডাল মশলাপাতি থেকে শুরু করে মশারি 2টা, রেনকোট এবং শোয়ার ব্ল্যাঙ্কেট অবধি সব কিছুই দেওয়া হয়েছে। হ্যাঁ, সব কিছু দেওয়া হয়েছে। তো এই ত্রাণটা পেয়ে আপনারা কতটা খুশি? অনেকটা খুশি। ত্রাণ তো চলছে, ত্রাণ শিবিরে তো সবাই সামগ্রী বিতরণ করছে, আপনারা মানে আসাম সরকারের দেওয়াটাই করলেন, কি খবর আপনার কাছে? দেখুন, আমাদের এখানে যে ত্রাণ দিচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে, রাজনৈতিক দল থেকে সবাই দিচ্ছে, কিন্তু আমরা উল্লেখযোগ্যভাবে প্রথম যে সেই অভিশপ্ত দিনের প্রথম থেকে আজ পর্যন্ত আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা নিয়মিতভাবে পরিবারের এবং প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে পাশে রয়েছে এবং আগামী দিনও থাকবো। আমাদের দীর্ঘ প্রতিজ্ঞা, যতক্ষণ পর্যন্ত এই এলাকার মানুষ স্বাভাবিক ছন্দে না ফিরে ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি লাগাতার মানুষের পাশে থাকবে, এটা আমার অঙ্গীকারবদ্ধ। এর জন্য আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন এমপি এমএলএ থেকে শুরু করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা সৌজন্যে আজকে যে ত্রাণটা দেওয়া হচ্ছে, এটা আসাম থেকে আসামের যে সরকার, ভারতীয় জনতা পার্টির বিশ্ব শর্মার সরকার, সেই ত্রাণটা আমাদের এখানে পাঠিয়েছে, সেটা আমরা এখানকার সাধারণ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করছি। ছট পূজা উপলক্ষে আস্তে আস্তে জল শহরের ঘাটগুলি সেজে উঠছে। ছট পূজার একটি বিশেষ পূজা হলো গোধন পূজা। এদিন বিভিন্ন নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পূজা করলা নদীর ধারে পালন করলো ছট ভক্তরা। সাথে ঘাটের কাজ শুরু করে দিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। আর তাই এখন ছটঘাট, কিং সাহেব ঘাট, বাবুপাড়া, সমাজপাড়া, মাসকালাইবাড়ি, নেতাজি ঘাট সহ অন্যান্য ঘাটগুলোর কাজ পুরো দমে শুরু করে দিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। শহরের বিভিন্ন ঘাটের জন্য সিমেন্ট দিয়ে পাকা করে দিয়েছে পৌরসভা। আর তাই এখন জোর কদমে শুরু হয়েছে বিভিন্ন ছটঘাটের আশেপাশের বাঁশের প্যান্ডেলের কাজ। কাজ অনেকটাই এগিয়েছে। জলপাইগুড়ি শহরের সবচেয়ে বড় ছটঘাটের মধ্যে কিং সাহেবের ঘাটে এখন শেষ পর্যায়ে বাঁশের কাজ শুরু হয়েছে। আগামী একদিন পরই ঘাটের অন্যান্য সাজসজ্জার কাজ শুরু হয়ে যাবে। এটা কি পুজো করছেন? গোধান ছठी मैया के। কিভাবে হয় পুজো? এই যে ছठी मैया होखले छठ, उनकर गोधान कूट के तो छठ होखले। আচ্ছা, তারপরে কি হবে? তারপরে अब नहा खाई शनिचर के एतवार सोमवार के पूजा हुई, रविवार के खरना, सोमवार के बिकल घाट। বাঁশের সামগ্রীর পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বাঁশের সামগ্রী বিক্রেতারা। ছট পুজো উপলক্ষে বাঁশের সামগ্রী বিক্রি শুরু, তবে বাঁশের দাম বেড়েছে, ফলে বিক্রি নিয়ে চিন্তিত বাঁশের কাজের সাথে যুক্ত মানুষজনেরা। সোমবার এবং মঙ্গলবার হিন্দিভাষী মানুষদের একটি গুরুত্বপূর্ণ পূজা পার্বণের মধ্যে ছট পূজা একটি নিয়ম নিষ্ঠার উৎসব বা পূজা। যদিও এই উৎসব এখন আর শুধু হিন্দিভাষী মানুষদের মধ্যেই সীমাবদ্ধ নেই, সকল মানুষের উৎসব হয়ে দাঁড়িয়েছে এই ছট পূজা। আর তাই এই উৎসব উপলক্ষে বাঁশের সামগ্রী বিক্রি করা শুরু হয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরে মিউনিসিপ্যালিটি মার্কেট, শিয়ালপাড়া সহ অন্যান্য জায়গায় বাঁশের বাঁশি, কুলা, ঝুড়ি ইত্যাদি সামগ্রী বিক্রির বাজার শুরু হয়েছে। এই বাঁশের দাম আগুন হওয়ায় দাম নিয়ে কি হবে তা নিয়ে বিক্রেতাদের মুখে অনিশ্চয়তা। যদিও এখন হাতে সময়ের অভাব, তাই আগামীকাল বিক্রির বাজার বুঝবে বিক্রেতারা। আজ থেকে শুরু হয়েছে ছট পূজার বিভিন্ন সামগ্রী বিক্রি। 300, 400, 500 সব মিলাই ঝুলে আর কি আসছে দাম। আপনাদের কাজ শুরু হয়ে গেছে? হ্যাঁ। কি বানিয়েছেন এবার? তোমার কুলো আছে, চালন আছে, ঝুড়ি আছে, বিভিন্ন রকমের। দাম কি ওরকম 200-250 টাকা? হ্যাঁ, মানে সাইজ বুঝে আর কি দাম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাইরের থেকে এই সমস্ত জিনিস আনিয়ে বিক্রি হয়। বাইরেরও আছে, আমাদের এগুলো আছে লোকাল। আমরা চারদিকে দোকান না, লোকালটাই বেশি বিক্রি। হ্যাঁ। ছট পূজাকে ঘিরে সাজো সাজো রব জলপাইগুড়িতে। চলছে করলা নদীতে ছটঘাট প্রস্তুতির কাজ।
বিহারি সম্প্রদায়ের অন্যতম বৃহৎ এবং আধ্যাত্মিক উৎসব ছট পূজাকে ঘিরে এখন জলপাইগুড়ি জুড়ে উৎসবের আমেজ। ভক্তি, আস্থা এবং শৃঙ্খলার এই পূজা অনুষ্ঠিত হবে আগামী সোম এবং মঙ্গলবার। তবে তার আগেই শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতির তোড়জোড়। শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া করলা নদীর ঘাটগুলি প্রতি বছরের মতো এবারও ছট পূজার মূল আকর্ষণ। বিশেষ করে কিং সাহেবের ঘাটে আজ সকাল থেকেই চোখে পড়ল ব্যাপক প্রস্তুতির চিত্র। পুণ্যার্থীরা নিজেদের উদ্যোগে ঘাট পরিষ্কার এবং প্যান্ডেল নির্মাণ সাথে অন্যান্য সাজসজ্জার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। পুণ্যার্থী গৌতম মাহাতো জানান, প্রায় 3 থেকে 4 হাজার পরিবার প্রতি বছর এই ঘাটে ছট পূজা করে। তাই ঘাট সাজানোর জোর কদমে কাজ চলছে। সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করছেন যেন সূর্যদেবের আরাধনায় কোনো ত্রুটি না থাকে। এদিকে প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক পদক্ষেপ। ঘাট এলাকাগুলিতে সাফাই অভিযান, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নদীর মাঝ বরাবর বাঁশের ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। রবিবার বিকেল থেকেই শুরু হবে নানা আনুষ্ঠানিকতা এবং সাংস্কৃতিক কর্মসূচি। এরপর ধারাবাহিকভাবে চলবে অর্ঘ্যদান, উপবাস এবং সূর্যদেবের বন্দনা। সব মিলিয়ে এখন জলপাইগুড়ি শহর জুড়ে ছট পূজার উৎসব মুখর পরিবেশ। ভক্তি, শ্রদ্ধা আর আনন্দে ভরপুর। করলা নদীর ঘাট যেন প্রস্তুত হয়ে উঠেছে সূর্যদেবকে স্বাগত জানাতে। এই ছট পুজো সামনে আছে সোমবার এবং মঙ্গলবার, তারই কিং সাহেব ঘাটে পুরো প্রস্তুতি চলছে। এই মুহূর্তে যতজন পুজো করেন সমস্ত পুণ্যার্থীরা তাদের নিজস্ব যে ঘাটগুলো আছে সেগুলোকে আপাতত মাটিগুলো কেটে ঘাটগুলোকে একটু পরিষ্কার করছেন এবং ঠিকঠাকভাবে সেটাকে বানিয়ে নিচ্ছেন। তারপরে প্যান্ডেলের স্ট্রাকচার এগুলো তো রয়েছে, তারপরে আস্তে আস্তে প্যান্ডেল করে ফুল টুল দিয়ে সাজাবেন। এটা কোন ঘাট? এটা কিং সাহেবের ঘাটে। কতজন পুণ্যার্থী পূজা হয় এই ঘাটে? আনুমানিক তো এইভাবে বলা যায় না, তবুও প্রচুর, প্রায় 3000-এর উপরে পরিবার, 3-4 হাজার পরিবার আছে যারা কিং সাহেব ঘাটে পুজো করেন। আমি সংখ্যাটা এক্সাক্ট বলতে পারছি না সেভাবে, পৌরসভা হয়তো কিছুটা বলতে পারবে, বাট আমার ধারণা 3 থেকে 4 হাজার প্রায় পুণ্যার্থী আছে যারা এখানে পূজা করেন কিং সাহেবের ঘাটে। পুরো ঘাটে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে আছে সে পুরো প্রান্তেই পুজোটা হয় এবং এক একটা ঘাটে মোটামুটি ধরে রাখুন আপনি 10 জন, 12 জন, 15 জন, 20 জন করে ফ্যামিলি সবাই মিলে একত্রে পুজো করেন। পাশাপাশি তো আরো কয়েকটা হ্যাঁ, মোটামুটি 4-5 দিন 6 দিন আগের থেকে শুরু হয়ে যায়। অনেকগুলো ঘাট যাদের বড় বড় প্যান্ডেল হয় বা ঘাট হয় তাদের কালী পুজোর থেকেই শুরু হয়ে যায় কাজগুলো। আজকে যেমন অনেকেই কাজ করছেন, তেমনি যাদের ধরুন ছোট ঘাট আছে তারা 3 থেকে 4 দিন আগের থেকে শুরু হয়ে যায় কাজ। প্রশাসন কিভাবে দেখছে এই ঘাট? প্রশাসনের সহযোগিতা খুবই ভালো এবং তারা বিভিন্নভাবে লাইটের ব্যবস্থা করা এবং আইন শৃঙ্খলার যাতে কোনো রকম সমস্যা না হয় সেই ক্ষেত্রেও তারা নজর রাখছেন। পৌরসভার তরফ থেকে ঘাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। নদীগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা, যথেষ্ট পরিষ্কার করেছেন ওনারা। আগুন লাগলে এখন ভরসা শুধু দমকল নয়, ক্রান্তি ব্লকের মানুষজন এখন চেনে নতুন নায়ক ফায়ারম্যান শরীফুল হককে। রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাঁসখালী মালহারি মোড়ের বাসিন্দা এই যুবক এখন এলাকার মানুষের কাছে পরিচিত ফায়ারম্যান নামে। কোথাও আগুনের খবর পেলেই নিজেই মোটর বাইকে 3টি কার্বন ডাই অক্সাইড সিলিন্ডার বেঁধে ছুটে যান ঘটনাস্থলে। আগুন নেভানোর প্রাথমিক কাজটি করেন তিনি, তাও সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। শরীফুল বলেন, আমি একজন সাধারণ লটারি ব্যবসায়ী, কিন্তু আমাদের ক্রান্তি ব্লকে কোনো ফায়ার স্টেশন নেই। মালবাজার এবং ময়নাগুড়ির দমকলের ওপরই নির্ভর করতে হয় সবাইকে, অথচ এই দুই জায়গা থেকে ক্রান্তির দূরত্ব অনেকটা। ফলে দমকল পৌঁছানোর আগেই অনেক সময় সব শেষ হয়ে যায়। আজ থেকে প্রায় 10 বছর আগে নিজের চোখের সামনে একবারই সম্পূর্ণ পুড়ে যেতে দেখেছিলাম। তখন কিছুই করতে পারিনি, তখনই ঠিক করি কিছু একটা করব। তারপরেই উদ্যোগ নেন নিজস্ব একটি ছোট্ট দমকল তৈরি করার। বাইকে তিনি 3টি সিলিন্ডার লাগিয়ে তৈরি করেছে ফায়ার বাইক। যখনই কোথাও আগুন লাগে শরীফুল মুহূর্তে পৌঁছে যান সেই জায়গায়। বলেন, দিন রাত যখনই ডাকবে আমি পৌঁছে যাব, কোনো পারিশ্রমিক নেব না, অন্তত আগুনের হাত থেকে কিছুটা রক্ষা করতে পারে। যাতে এখানেই শেষ নয়, দুর্গা পূজার থেকে কালী পূজার পর এবার ছট পূজা, প্রতিটি উৎসবেই তিনি সেই বাইক এবং সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়ান বিভিন্ন মণ্ডপ, মেলা এবং বাজার এলাকায়। মানুষকে আগুন থেকে বাঁচানোর উপায় শেখান, সচেতনতা ছড়ান।
এলাকার স্কুল শিক্ষক আশিকুল হক বলেন, খুব খাটতে পারে ছেলেটি, যখনই কেউ ডাকে সঙ্গে সঙ্গে পৌঁছে যান, নিজের খরচেই এই কাজ করছে সে। আমরা সকলেই ওর পাশে আছি। স্থানীয়রা জানান, নিজের বাইকের তেল পুড়িয়ে এবং গ্যাস সিলিন্ডার নিয়ে বহু বছর ধরে এই কাজ করছে শরীফুল। একাধিক জায়গায় আগুন লাগার খবর পেয়ে ছুটে গিয়ে আগুনের বড় বিপদ থেকে রক্ষা করে সে। দেখা যাচ্ছে বিভিন্ন মণ্ডপে তুমি ঘুরছো, কেন, কি ব্যাপার? আমি এইভাবে ঘুরি, যদি কেউ সিগারেট বিড়ি খায়, বাইসেস ওরা সাইডে ফেলাই দিল প্যান্ডেলের সামনে, কোনো যদি এখানে ওইভাবে যদি সিগারেটের আগুন যদি লাগে যায়, তার জন্য আমি এই পেট্রোলটা দিচ্ছি। কি কি বোঝাচ্ছ তুমি? আমি বোঝাচ্ছি, কেউ যদি এভাবে আগুন কোনো জায়গায় না ফেলায়, এটাই আমি চাই। তারপরে মানে অনেকে বোম ফাটাচ্ছে। হ্যাঁ, কেউ বোম ফাটাচ্ছে, চিচির বোম ফাটাচ্ছে, চকলেট বোম ফাটাচ্ছে, এগুলো যদি প্যান্ডেলে আগুন যদি না লাগে, এটার জন্য আমি সমাধান করে সবাইকে দিচ্ছি। যেহেতু এখন উৎসবের মরশুম, সেক্ষেত্রে কোথায় কোথায় যাবা তুমি? আমি তো পেট্রোল মারি তোমার ক্রান্তি, লাটাগুড়ি, ময়নাগুড়ি, ওইদিকে সব জায়গায় ঘুরি। তো আজকে আমি আসলাম ওল্লাবাড়িতে, আমি হচ্ছে এইদিকে ঘুরে দেখি। তারপরে আজকে আমি এখান থেকে 6টার সময় বাইরে হয়েছি, বাড়ি থেকে 6টার সময় বাইরে হয়েছি। এখানে প্রত্যেকটা মণ্ডপে আমি এখানে ঘুরতেছি। আজকে এখানে 11টা 12টা অবধি এখানে থাকবো, তারপর আমি এখান থেকে বাইরে হয়ে যাবো। কোনো জায়গায় ফট করে যদি আগুন লাগে, তো তোমার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার নম্বর দেওয়া আছে, সব জায়গায় নম্বর দেওয়া আছে, যেই টাইমে আমাকে ফোন করুন, আমি তুরন্ত ওখানে পৌঁছে দিই। এরকম কত জায়গায় তুমি গেছো? আমি অনেক জায়গায় এইভাবে গেছি। কি আছে তোমার কাছে আগুন নিবানোর জন্য? আগুন নিবানোর ওই গ্যাসগুলো আছে আমার। কটা সিলিন্ডার? এটা 3টে, আমার গাড়িতে 3টে সেট করা আছে। এর জন্য কি কোনো পয়সা লাগে? না, এটা আমি কোনো বিনা পয়সা আমি পরিশ্রমটা এটা দিই। কতদিন ধরে করছো এটা? প্রায় 2-3 বছর ধরে করতেছি আমি। এই সিলিন্ডার কিন্তু তো পয়সা লাগে। হ্যাঁ, এটা আমার পার্সোনাল হিসাবে আমি কিনি সিলিন্ডারটা। কেন তোমার এরকম ইচ্ছা হলো? দেখো, আমাদের এখানে আমি যে মালহাটি মোড়ে আমি যে থাকি, আমাদের ওখান থেকে ময়নাগুড়ি আর মালবাজার 40 কিলোমিটার দূরত্ব পড়ে। ফায়ার ব্রিগেড ওইখান থেকে ওরা আস্তে আস্তে আমাদের এখানে পুরো ভস্মতে হয়ে যায়, কোনো বাঁচাইতে পারে না। তার জন্য আমি এই উদ্যোগটা নিলাম, যদি মানুষের কোনো ক্ষতি না হয়, সেই জন্য আমি এই উদ্যোগটা নিচ্ছি। এরকম কাজ করেছো তুমি আগে? হ্যাঁ, এর আগে বহুত কাজ করেছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা চ্যানেলে দেখবো আমার খবর, প্রত্যেকটা চ্যানেলে দেয় আমার খবরগুলো। আমি যেখানে আগুন নিভাই সেই জায়গায় আমি ওখানে সাংবাদিকগুলো আমার চ্যানেলে অনেক খবর দেয়। তোমার বাইকে কি লেখা আছে? বাইকে ফায়ার ব্রিগেড লেখা আছে, বাইক ফায়ার ব্রিগেড লেখা আছে। কোনো বড় ফায়ার ব্রিগেডের কোনো সহযোগিতা পাও? না, আমাকে একবার মালবাজার থেকে একটা দিয়েছিল। তারপরে আমাদের যে ময়নাগুড়ি আছে, যে পোস্টে আছে, বড় পোস্টে আছে, উনি আমাকে অনেক সহযোগিতা করেন। কি তোমার কি দাবি আছে? আমার দাবি যে ওখানে আমাদের মালহাটি মোড়ে যদি একটা ফায়ার ব্রিগেড হয়, অনেক সুবিধা হবে, তাহলে লোকের এইভাবে অসুবিধা না হয়। রাত বিরাতে কেউ ডাকতে তখন কি করে? হ্যাঁ, আমার মোবাইল এনি টাইম চালু থাকে, আমার গাড়িতে সব ওগুলো সেট করা থাকে, যেই টাইমে আমাকে ফোন আসুক আমি তুরন্ত চলে যাই। এখানে কোনো টোটো যায় না, গাড়ি যায় না, বা ফায়ার ব্রিগেড যেতে পারে না। সেই সমস্ত জায়গায় যদি হঠাৎ করে কোনো আগুন লেগে থাকে, তাহলে একে ফোন করে বাইক নিয়ে এই ফায়ারের ছোটো জিনিস মালটাকে নিয়ে সে দৌড়ায় গিয়ে পৌঁছায় যায় এবং সেখানে আগুনটাকে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে করেছে। আমার স্কুলের পাশেই এর বাড়ি। এই ছেলেটা খুব সময় দেয় এবং যখন ফোন করে নিজের কাজ ছেড়ে ছুটে যায়। হ্যাঁ, রাত বিরাত যে কোনো অল টাইম এনার মোবাইল খোলা থাকে এবং ফোন করলে সে ছুটে যায়। ওনার ইচ্ছা, আমি যেরকম শুনে বুঝতে পারছি যে ওর মনের ইচ্ছা একটা ভালো কাজ করব, লোকের একটা উপকার করব, মানব সেবা করব, এটাই তার আসল উদ্দেশ্য। আশেপাশে আমাদের ফায়ার ব্রিগেড নেই, এদিকে মালবাজার, ওদিকে ময়নাগুড়ি, এখান থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স আছে। ওই জন্যই আমার নাম আশিকুল হক, আমি একজন পেশায় শিক্ষকতা করি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর
বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। শিলিগুড়িতে মশাল মিছিল এবং মানববন্ধন। কাকদ্বীপে মা কালীর মূর্তিকে ভাঙচুরের অভিযোগে বিক্ষোভ হিন্দু মহামঞ্চের। গতকাল কাকদ্বীপের উত্তর চন্দনপুরে মা কালীর প্রতিমা ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে রাজ্য জুড়ে। এই ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির সফদার হাশমি চকে মশাল মিছিল এবং মানববন্ধনের আয়োজন করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। প্রতিবাদ কর্মসূচির প্রথম সারিতে থাকা ব্যানারে লেখা ছিল, জাগবে কবে হে বাঙালি, প্রিজন ভ্যানে জয় মা কালী। এই স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। সংগঠনের সদস্যরা হাতে মশাল নিয়ে প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রম আদিত্য মণ্ডল বলেন, রাজ্যে ববি হাকিমের মতো বড় বড় মাথারা নেতৃত্ব আছে, সেই রাজ্যে নারী নিরাপত্তা এবং হিন্দু সুরক্ষা কিভাবে সম্ভব? এমন প্রশ্ন তুলে তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। মহামঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, মা কালীর প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দ্রুত গ্রেফতার করা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠনটি। বাংলাদেশ থেকে আসা সব জামাতের লোকজন মিলে, যাদের সাথে স্থানীয় লোকজন আছে ইনভলভ, তারা মিলে মায়ের মূর্তিকে খণ্ডন করলো এবং পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। পরের দিন আমরা দেখতে পারলাম কি করলো পুলিশ সেখানে গিয়ে এই ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। কিন্তু স্থানীয় হিন্দু জনতা যখন প্রচন্ড প্রতিবাদ গড়ে তুলেছে, তারপরে পুলিশ পিছু পা হটতে বাধ্য হয়। কিন্তু আমরা স্পষ্ট দেখলাম কিভাবে একদম ন্যাক্কারজনক অবস্থায় আমাদের সর্বোচ্চ পূজনীয় আদ্যাশক্তি মা কালীর সেই খণ্ড বিখণ্ড মূর্তিকে প্রিজন ভ্যানে, যেখানে কয়েদিরা থাকে, সেই প্রিজন ভ্যানে নিয়ে গেল পশ্চিমবাংলার পুলিশ। আমার মনে হয় আমরা সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে ধিক্কার জানাই। এটা এই পশ্চিমবাংলার সনাতনীদের জন্য সবচাইতে অন্ধকারময় অধ্যায়, যেখানে পুলিশের ভ্যানে কয়েদিদের মতন আমাদের মা কালীকে আটক করা হলো। আর আমি দেখছি অবাক লাগে যে এত তারাপীঠ রয়েছে, বহু কালী মন্দির মঠ রয়েছে, একটা জায়গার থেকেও আমরা প্রতিবাদ বা এর প্রক্রিয়াকরণের কোনো বাইট আমরা পাইনি, কোনো তথ্য আমরা পাইনি। একটাও মঠ মন্দির থেকে এর বিরোধিতা হলো না। কেন? কারণটা স্পষ্ট। কারণ এই আমাদের পশ্চিমবাংলার সমস্ত মঠ মন্দিরগুলোতে, কালী মন্দিরগুলোতে কমিটির মাথায় বসে আছে বগি হাকিমের মতো নেতারা। যদি এদেরকে মাথায় বসিয়ে রাখা হয় হিন্দু উপাসনা স্থলের, তাহলে হিন্দুদের উপর যখন আঘাত আসবে, তাহলে হিন্দুরা রাস্তায় নামবে না। এটাই মমতা ব্যানার্জির চক্রান্ত। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ছট ভক্তদের ছট পুজোর সামগ্রী বিতরণ। ছট পূজার খাদ্য সামগ্রী এবং পূজার উপকরণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পান্ডাপাড়া কংগ্রেস অফিসের সামনে। হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে ছট ভক্তদের জন্য পুজোর সামগ্রী বিতরণ করা হয় এদিন। পান্ডাপাড়া কংগ্রেস পাড়া মন্দির প্রাঙ্গণ থেকে এই সামগ্রীগুলি বিতরণ করা হয়। এদিন 100 জনকে এই সমস্ত সামগ্রী প্রদান করা হয়। আগামীতেও আরো বৃহৎ আকারে এই সমস্ত জিনিস প্রদান করা হবে, এমনটাই জানিয়েছেন তারা। আজকে আমরা হিন্দু জাগরণ মঞ্চ জলপাইগুড়ি জেলার তরফ থেকে একটা ছোট্ট আয়োজন করেছি। আগামী সোমবার মঙ্গলবার যে ছট পূজা আছে, সেই ছট পূজার জন্য আমরা আমাদের সামর্থ্য মতন এই যে এলাকাবাসী তাদেরকে পুজোর কিছু সামগ্রী যেমন গম, প্রদীপ, তেল, ধূপকাঠি এইসব কিছু দিচ্ছি, যাতে সুষ্ঠুভাবে আমাদের যারা এসছে তারা যাতে সুষ্ঠুভাবে পুজো করতে পারে। এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যাতে এই ছট পূজা
যেইভাবে জলপাইগুড়িতে পালিত হয় আরও সুন্দরভাবে পালিত হোক, আরও বড়োভাবে পালিত হোক, প্রত্যেক ঘরে ঘরে খুব কতজনকে দিলেন? আমাদের মোটামুটি এখনও পর্যন্ত 100 জনের মতন আছে, আমরা দেখছি, তারপরে যদি আরও লোকজন আসে তাহলে পরে আমরা। কী নাম দাদা আপনার? আমার নাম গোবিন্দ ঘোষ, জলপাইগুড়ি হিন্দু জাগরণ মঞ্চের সভাপতি। বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ির রাজগঞ্জের ভুটকির হাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস, আহত একাধিক শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাংলা নম্বরের ওই বাসটি আসাম থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাসটিতে মূলত ইট ভাটা শ্রমিকরা বিহারের কাজে যাচ্ছিলেন। ভুটকির হাট সংলগ্ন এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই শুরু হয় হাহাকার। গুরুতর জখম হন বাস চালক সহ একাধিক যাত্রী। আহত চালককে গুরুতর অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আহত যাত্রীদের রাজগঞ্জ এবং জলপাইগুড়ির বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। দুর্ঘটনার দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক অনুমান বাসটির সামনে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের বক্তব্য, রাতের অন্ধকারে দৃশ্যমানতা কম থাকায় হয়তো চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। বেশ কয়েকজন ইনজিওর্ড হয়ে আছে। তারপরে খবর বলেন যে রাত্রে 1-1:30 নাগাদ তারা কোনো ট্রাকের পিছনে মারছে। যাচ্ছিল কোথায় কোথায়? আসাম থেকে বিহারে যাচ্ছে। আচ্ছা, ইটের ভাটা কাজ করার জন্য। কিছু মহিলাও আছে, ঠিক আছে, মহিলারাও মহিলা পুরুষ বাচ্চা সবই আছে। 20-25 জন ইনজিওর্ড হয়ে গেছে। ওদেরকে হসপিটালে নিয়ে গেছে রাত্রের বেলায়। কিছু এখনো এখানে আছে, ইনজিওর্ড অবস্থায় আছে। পুলিশ গিয়ে এসছে? পুলিশ আছে। কটার সময় ঘটনা হতে পারে আনুমানিক? গভীর রাতের ঘটনা। কি গাছে ধাক্কা লেগেছে বোঝা যাচ্ছে কি? না, পরে বোঝা গেল এরা কোনো ট্রাকের পিছনে মারছে। নেড়েই মেরে দেয়? এখন বাস চালা ড্রাইভার কাছে কেউ কি আছে না পলাতক? না, পলাতকরা ইনজিওর্ড। ড্রাইভার আহত। ও আহত আছে। ড্রাইভার প্রচন্ড ইনজিওর্ড, ঠিক আছে। আচ্ছা। ড্রাইভার হ্যান্ডিম্যান পালাচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে? নিয়ে যায় এখন এত রাত্রে নিয়েছে মেডিকেল কলেজের সম্ভাবনা বেশি। আপনার নাম? আমার নাম শামিন ভটকিদার। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ শিলিগুড়ির একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। সূত্রের খবর, নার্সিংহোমের একাংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ দমকলকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, যদিও সঠিক কারণ এখনো জানা যায়নি। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের দোকানপাট এবং বাড়িঘরের লোকজনও ভিড় জমায়। হাসপাতালের ভেতর থেকে রোগীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সৌভাগ্যবশত এই ঘটনায় বড় কোনো হতাহতের খবর মেলেনি। দমকলের তৎপরতায় প্রায় 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর নার্সিংহোমের অস্থায়ীভাবে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশ। আপনারা নাকি অনেকক্ষণ আগেই বলেছিলেন আগুন দেখা যাচ্ছে, এরকম কোনো খবর আছে? আগুন দেখা যায়নি তো, ধোঁয়াটা বেরিয়ে গেছে, অনেক ধোঁয়া। আচ্ছা, তারপরে নার্সিংহোমের কর্মীরা ছুটে এলো? আসেনি, কেউ আসেনি। নার্সিংহোমের কোনো স্টাফই আপনারা দেখেননি? এই যে ফায়ার এক্সটিংগুইশার ঝুলছে, ওগুলো ব্যবহার করেনি নার্সিংহোম? কোনো কিছু ব্যবহার করেনি। তাহলে তো লাস্টে ফায়ার ব্রিগেড আসার আগে একটা এখান থেকে বের করলো। আচ্ছা, একটা বের করে নিয়ে তাও মানে কোনো বুদ্ধি পাচ্ছে না কি করবে। আপনার পেশেন্ট কেমন আছে? না, পেশেন্ট ভালো আছে। কোথায় এখন? আমার পেশেন্টের স্যালাইন কালকে খুলে দিয়েছে, আগামীকাল ছুটি দিবে। যদি স্যালাইনটা না করতে তো আমার কি করে নিয়ে বের করতে, সেই 10 মাসের বাচ্চাকে। নার্সরা ছিল কেউ? তারাও চলে গেছে? মানে আপনার পেশেন্ট একাই ছিল? সবাই বেরিয়ে গেছে। আপনার পেশেন্ট একাই ছিল? মানে আপনার ছেলে আর বউ একাই ছিল? একাই ছিল। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
হাতির হামলায় ফের মৃত্যু হলো আরও এক ব্যক্তির। শুক্রবার সকালে নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের নিখুনিয়া বস্তিতে বুনো হাতির হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শম্ভু মঙ্গল। জানা গিয়েছে এদিন সকালে সে পাশের জমিতে নিজের গরু খুঁজতে গিয়েছিলেন। সে সময় ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা একটি হাতি সামনে চলে আসে। হাতিটি তাকে সুর দিয়ে শূন্যে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ এবং খুনিয়া স্কোয়াড এবং চালসা রেঞ্জের বনকর্মীরা। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনায় বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। मेरा नाम है भुवंदर मंगल। जो मर गया उनका नाम क्या है? उसका नाम है शंभू मंगल। वो मेरा बड़ा भाई है। वो अच्छा। सुबह गाय नहीं आया था, गाय खोजने के लिए आया था। अच्छा, आज सुबह का बात है? हाँ, सुबह की बात है। तो हाथी क्या गांव में आया था आज? हाथी तो आया था गांव में। हाँ, फिर सुबह से इधर से शायद हाथी गुजरा होगा तो उसको यहाँ पे मिला होगा सामने। मैंने ये गाय ढूंढने के लिए आया गाय था, ढूंढने के लिए आया था। मार दिया। हाँ। हाँ, अच्छा अच्छा। अभी आप लोग क्या चाहता है? यहाँ पर तो हाथी का बहुत अत्याचार है। हाँ, मैंने आप लोग क्या चाहता है? हम लोग अभी चाहते हैं यहाँ पे कोई सुरक्षा हाथी का। अभी तो कोई सुरक्षा हम लोग नहीं है। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। কালী পূজার আমেজ যেতে না যেতে জল শহরে ছট পূজাকে ঘিরে সাজো রব। আগামী সোম এবং মঙ্গলবার ছট পূজাকে ঘিরে করলা নদীতে তাদের পূজার নিয়ম নিষ্ঠা পালন করলো ছট ভক্তরা। তেমনি জলপাইগুড়ির বিভিন্ন ঘাটগুলিকেও সাজাতে ব্যস্ত ছট ভক্ত থেকে শুরু করে পুরো প্রশাসন। এবারে জলপাইগুড়ির বন্যা দুর্গতদের সাহায্যার্থে পাশে এগিয়ে এলো অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বিজেপির উদ্যোগে সেই ত্রাণ সামগ্রী বিলিয়ে দেওয়া হলো ধূপগুড়ির অসহায় বন্যা দুর্গত পরিবারগুলির হাতে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।